আর এটা বলা যাবে না তোমার দেখা নেই রে, তোমার দেখা নেই। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়ে গেছে এবং 58,17,851 জনের নাম বাদ গেছে। এই নাম বাদ যাওয়ার পেছনে অনেক ধরনের বিষয় রয়েছে। কেউ স্থানান্তরিত হয়েছেন, তার জন্য বাদ গেছে। অনেক ব্যক্তি প্রয়াত হয়েছেন, তাদের জন্য নাম বাদ গেছে। এবং যেটা খুব চিন্তার কারণ হিসেবে আমরা দেখছি, সেটা যে ডুপ্লিকেট ভোটারের জন্য অনেকের নাম বাদ গেছে। কিন্তু গত কয়েকদিন ধরে এসআইআর নিয়ে যে তরজাটা আমরা দেখছিলাম, সেই তরজায় বারবার একটা কথা বলা হচ্ছিল যে কোটি কোটি লোকের নাকি নাম বাদ যাবে প্রাথমিকভাবে। যদিও যাদের নাম বাদ গেছে তারা অবশ্যই আবেদন করতে পারবেন, শুনানিতে অংশগ্রহণ করতে পারবেন, সমস্ত কিছুই করতে পারবেন। কিন্তু গত কয়েকদিন ধরে রাজ্য বিজেপির তরফ থেকে একটা তরজা আসছিল যে কোটি কোটি লোকের নাম বাদ চলে যাবে। ফলে এই তরজাটা ভীষণ ইন্টারেস্টিং আমার মনে হলো, যে কেন একটা রাজ্যে কোটি কোটি লোকের নাম বাদ যাবে। একটা রাজ্য তো সম্পূর্ণভাবে বিদেশিদের দ্বারা দখল হয়ে যেতে পারে না, তাহলে কেন একটা রাজ্যে কোটি কোটি লোকের নাম বাদ যাবে? এবং আজকে যে খসড়া তালিকা এসছে, সেখানে কিন্তু আমি এখনও অবধি আমি ভুল জানতে পারি, আপনি আমায় সংশোধন করে দেবেন। অনুপ্রবেশকারী যেটা নিয়ে বলা হচ্ছিল, লক্ষ লক্ষ রোহিঙ্গা ভরে গেছে, কোটি কোটি বাংলাদেশি ভরে গেছে, কত মানুষের নাম বাংলাদেশি হওয়ার কারণে বাদ গেল সেটা কিন্তু আমরা জানতে পারছি না। তাহলে এতদিন ধরে যে বাংলাদেশি ঢাক ঢোল কীর্তনটা বাজানো হলো, সেটা কি সম্পূর্ণ ভুল ছিল? সেটা কি গদি মিডিয়ার একটা ন্যারেটিভ ছিল? ফলে চিন্তা করবেন না, এই ওষুধটা খেলে ও সুস্থ হয়ে যাবে। সুতরাং এই ন্যারেটিভ নিয়ে চরম উত্তেজনা ছাড়া, গদি মিডিয়ার চরম উত্তেজনা ছাড়া অন্য কিছু আমরা খুঁজে পাচ্ছি না। অথচ এরকম তো হওয়ার কথা ছিল না, রাজ্যে তো ইস্যুর অভাব নেই। এক ধরনের চরম রাজনৈতিক উত্তেজনা তৈরি ছাড়া অন্য কিছু হয়নি। অথচ মানুষের তো এখন খাদ্যের অভাব রয়েছে, চটকলগুলোতে মানুষ কাজ পাচ্ছেন না, পশ্চিমবঙ্গে একের পর এক কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, সেগুলো নিয়ে, এবং সেখানে হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের মানুষই কাজ করেন, কিন্তু সেগুলো নিয়ে কিন্তু আমরা সেই অর্থে কোনো কথা শুনতে পাচ্ছি না। আমাদের যাবতীয় কথা সেন্ট্রাল জায়গায় রয়ে গেছে এসআইআর এবং নাগরিকত্বের নাম বাদ যাওয়া। অন্যদিকে বিভিন্ন পরিসংখ্যান বলছে যে 2022 সালের নিরিখে যদি দেখা যায়, সবে মাত্র 3.99% লোকের 2002-এর যে ভোটার তালিকা, তার সঙ্গে অসঙ্গতি রয়েছে। মানে পশ্চিমবঙ্গের এখন যদি 7,66,00,000 লোক ভোটার হন, তাহলে তার 3.99%কে নিয়ে একটা অসুবিধা রয়েছে। তাহলে এই তো হলো সামান্য ব্যাপার। আর এটা করার জন্য এসআইআরের দরকার ছিল? মশা মারতে কি কামান কি দাগা হয়? তাহলে এটা তো এসআইআর ছাড়াও করা যেত। আসলে মুশকিল হলো, এসআইআর নিয়ে একটা অদ্ভুত উত্তেজনা তৈরি করার চেষ্টা হয়েছিল, এবং সেই উত্তেজনা তৈরি করতে কিন্তু কেন্দ্রীয় সরকার এবং বিজেপি একভাবে সফল হয়েছে। আপনি একবার মুর্শিদাবাদের দিকে তাকিয়ে দেখুন, মুর্শিদাবাদে 7 জন মৃত হয়েছেন এই এসআইআরের উত্তেজনায়। বিএলওরা বিক্ষোভ দেখাচ্ছেন, এবং সম্পূর্ণ জায়গা জুড়ে আজকেও একজনের অসুস্থ হওয়ার খবর আমরা শুনেছি, সুপর্ণা বলে এক ব্যক্তিত্বের। এবং এই যারা মৃত হচ্ছেন বা যারা মারা যাচ্ছেন এসআইআরের আতঙ্কে, আত্মঘাতী হচ্ছেন, এবং যারা অসুস্থ হয়ে পড়ছেন, তাদের মধ্যে হিন্দু মুসলমান উভয়ই আছে। সুতরাং এই সামগ্রিক বিষয় থেকে একটা বিষয় ক্রমশ ক্লিয়ার হয়ে যাচ্ছে যে রাজ্যের বিজেপির কাছে এই মুহূর্তে উত্তেজনা তৈরি করা ছাড়া সেই অর্থে কোনো রাজনৈতিক ইস্যু নেই। তারা শিক্ষা নিয়ে কোনো কথা বলতে পারছেন না, তারা ক্ষমতায় এলে কী কাজ করবেন সেই কথা বলতে পারছেন না। তাদের কেন্দ্রীয় সরকারের সেই অর্থে এই মুহূর্তে কোনো সাফল্য নেই। গত 45 বছরে বেকারত্ব আজকে চরম জায়গায় আছে। সুতরাং সব মিলিয়ে কিন্তু এসআইআর নিয়ে একটা ডামাডোলের পরিস্থিতি তৈরি করা ছাড়া তাদের হাতে কোনো জায়গা নেই। এবং কোনো দল যখন বলে যে রাজ্যের 1 কোটি মানুষের নাম বাদ যাবে, তখন তিনি কি একভাবে রাজ্যের একটা বিরাট জনসংখ্যাকে নির্বাচনী গণতন্ত্রের বাইরে বার করে দিতে চান না? সেটা একটা বড় প্রশ্ন হিসেবে থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে থাকবে যে এই তরজার উত্তরে তৃণমূলও তরজা দিচ্ছে। সুতরাং এই তরজা আর ওই তরজা, দুই তরজার মাঝখানে আমরা দেখছি সাধারণ মানুষের দাবিগুলো ক্রমশ উপেক্ষিত হয়ে যাচ্ছে। আজকে রাজ্যে যে ছেলেটা মোটামুটি পড়াশোনা করেছে, মোটামুটি MA পাস করেছে বা BA পাস করেছে বা 11-12ও পাস করেছে, তার সামনে কিন্তু কোনো উজ্জ্বল কোনো ভবিষ্যতের আমরা খুঁজে পাচ্ছি না। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং জায়গা।
যে আগে বলা হতো ভুকা মানুষ তুমি বই ধরো ওটা হাতিয়ার, আর আজকে দেখা যাচ্ছে অন্য ছেড়ে দিন, মাইগ্রেন্ট লেবার ইত্যাদিদের কথা ছেড়েই দিন, যারা পড়াশোনা করারও সুযোগ পেয়েছেন এরকম একটা অসম ব্যবস্থায়, তাদের জন্যেও কোনো কিন্তু উজ্জ্বল কোনো জায়গা নেই। আরও ইন্টারেস্টিংলি যে জায়গাটা রয়েছে ভয়ঙ্করভাবে, সেটা হচ্ছে এখানে একটা দুটো কথা রয়েছে, স্থানান্তরিত এবং ডুপ্লিকেট ভোটার। যে 58 লক্ষ লোক মানুষের নাম বাদ গেছে, 58,17,000 মানুষের, তাদের মধ্যে স্থানান্তরিত মানুষ হয়েছেন, তাদের নামটা কেন বাদ যাবে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে থাকবে। এই স্থানান্তরিত মানুষজন তো অনেকেই পরিযায়ী শ্রমিক। তাহলে কি প্রথমেই একটা এমন শট মারা হলো, যেটা বিহারের ক্ষেত্রেও দেখছি, এখানকার ক্ষেত্রেও দেখছি, যে পরিযায়ী শ্রমিক বা যারা সবচেয়ে খেটে খাওয়া মানুষজন, যাদের গায়ে গ্যাসের দাম বাড়া থেকে তেলের দাম বাড়ার আঁচ সবচেয়ে বেশি লাগে, তাদের কি আস্তে আস্তে নির্বাচনী গণতন্ত্র থেকে সরিয়ে দেওয়া হচ্ছে? তার মানে নির্বাচনী গণতন্ত্র কি একটা অদ্ভুত মাঠ হয়ে যাচ্ছে, যে মাঠে ভিন্ন মতের জায়গাগুলো ক্রমশ সংকুচিত হয়ে যাবে? ফলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে উঠে আসছে, এবং শুধু আমার দেশ বলে নয়। কয়েকদিন আগেই আর দেখবেন পোল্যান্ডে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হলো। কেন নিষিদ্ধ করা হলো পোল্যান্ডে? সেখানে অদ্ভুত একটা কথা বলা হচ্ছে। সেখানে বলা হচ্ছে যেহেতু কমিউনিস্ট পার্টির ডকুমেন্টে পোল্যান্ডে বলা হয় ডিক্টেটরশিপ অফ প্রোলেতারিয়েটের কথা, তাহলে গণতন্ত্রে ধরে স্বৈরাচার চলতে পারে না, সুতরাং কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয়ে গেল। আপাত দৃষ্টিতে কি অদ্ভুত যুক্তি না, যে গণতন্ত্রে স্বৈরাচার চলতে পারে না, তাই কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করে দেওয়া হলো। একটা পার্টিকে নিষিদ্ধ করে দেওয়া হলো কোনো অপরাধের অতীত বা সমাজে বিশৃঙ্খলা তৈরির কথা ছাড়া, তাহলে সেটা বড় স্বৈরাচার নয়? আর দুই, যেটাকে গণতন্ত্র বলে দেখানো হচ্ছে, সেখানে কি পুঁজিবাদের স্বৈরাচার নেই? সেখানে যার হাতে টাকা থাকলে তুমি নিরাপদ, টাকা থাকলে তোমার বাপের চিকিৎসাও ভালো হবে, মায়ের চিকিৎসাও ভালো হবে, টাকা থাকলে তুমি এখান থেকে ইউরোপ যেতে পারবে, টাকা থাকলে তুমি টেকনিক্যালি সমস্ত কিছু কিনতে পারবে, আর তোমার যদি টাকা না থাকে তুমি আস্তে আস্তে মরে যাবে। তাহলে এটা কি কোনো স্বৈরাচার নয়? তাহলে যারা একটা অভিযোগে বাতিল করছেন যে কমিউনিস্ট পার্টি পোল্যান্ডে নিষিদ্ধ হলো কেননা সে স্বৈরাচারে বিশ্বাস করে, সে ডিক্টেটরশিপ অফ প্রোলেতারিয়েতে বিশ্বাস করে, তাহলে যারা এই অভিযোগে পোল্যান্ডের কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করছেন, তারা তো নিজেরাও একটা স্বৈরাচারে বিশ্বাস করেন। এবং সেই স্বৈরাচারটা হলো পুঁজিবাদের স্বৈরাচার, বাজার অর্থনীতির স্বৈরাচার, যে বাজার যা বলবে তাহার ওপর নাই, চারপাশে তাকিয়ে দেখুন। তাহলে কি এরকম একটা স্বৈরাচারী গণতন্ত্রের ভেতর আমরা ক্রমশ ঢুকে যাচ্ছি, যেখানে এসআইআর নিয়ে উত্তেজনা তৈরি হবে, কিন্তু এসআইআর যে কারণে করা হয়েছিল বিদেশি নাগরিক বিতরণের প্রসঙ্গ, সেটা হাওয়া হয়ে যাবে। দুই, এসআইআরের ফলে বলির বকরা হয়ে যাবে একদম গরিব নিম্নবিত্ত মানুষরা। ফলে এটা সেই সুকুমার রায় লাইনটার মতো, ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না, তারপর বাড়িতে আমার এই আছে সেই আছে, হ্যান আছে ত্যান আছে, এবং পরে দেখা গেল যাকে আমি বলছি ভয় পেও না, ভয় পেও না, সে প্রচণ্ড ভয়ে ভীত হয়ে গেছে। ফলে চারদিকে দেখুন একটা ভয়ের পরিবেশ এসআইআর রচনা করে দিয়েছে অলরেডি। রাষ্ট্রসংঘ এই ভয়ের পরিবেশটাকেই বলা হচ্ছে জেনোসাইডের পরিবেশ, যে সবসময় আপনাকে হাতে মারতে হবে না, ভাতেও মারা যায়, আর হাতে দুভাবেই মারা যায়, যে আপনার রোজগার কমে গেল, আপনি ভাতে মরলেন। দুই, এমন একটা ভয়ের পরিবেশ তৈরি হলো যেটায় গুলি না চালালেও আপনার মধ্যে সবসময় একটা ভয় কাজ করতে থাকলো, এবং সেই জায়গা থেকে একটা গণহত্যার বাস্তবতা তৈরি হয়ে গেল। সুতরাং এসআইআরকে ধরে এই ধরনের একটা আশ্চর্য গণহত্যার বাস্তবতার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। সুতরাং এই বড় একটা সংকটের সময় আমরা দাঁড়িয়ে রয়েছি, এবং এই সংকটকে আরও ভয়ঙ্কর জায়গায় কে নিয়ে গেছে আপনি দেখুন। এই সংকটকে আরও ভয়ঙ্কর জায়গায় নিয়ে গেছে আজকে একটা কথা, যেটা নিয়ে কেউ আলোচনা হয়তো করছে না, স্থানান্তরিত হওয়ার কারণে কত লক্ষ লোকের নাম বাদ গেছে, 58 লক্ষ লোকের মধ্যে, সেটা আমরা জানি না। এবার এটা হতে পারে একটা জায়গায় একটা মানুষ ছিল, অন্য একটা জায়গায় যেতে পারে, সেখানে কয়েক লক্ষ লোকের নাম বাদ যেতে পারে, কিন্তু এই 58 লক্ষ লোকের মধ্যে স্থানান্তরিত হওয়ার কারণে, অর্থাৎ আমি এ রাজ্যের বাসিন্দা, কিন্তু আমাকে এখন মুম্বাইয়ে গিয়ে কাজ করতে হয়, আমাকে এখন হায়দ্রাবাদে গিয়ে কাজ করতে হয়, এই কারণে যদি কয়েক লক্ষ লোকের নাম বাদ যায়, ধরে নিলাম এই কারণে যদি 10 লক্ষ লোকেরও নাম বাদ যায় বা 5 লক্ষ লোকেরও নাম বাদ যায়, সেটাও কিন্তু একটা ভয়ঙ্কর জায়গা। তার মানে কি স্থানান্তরিত হওয়ার সমস্যাটাকে গভীরভাবে দেখতে হবে। এই স্থানান্তরিত হওয়ার মধ্যে কোন জায়গাটা লুকিয়ে আছে কি আর্থসামাজিক জায়গাটা, যে আমি এখানে কাজ পাচ্ছি না, তাই বিদেশে মুম্বাইয়ে গিয়ে আমায় কাজ করতে হচ্ছে বা অন্য কোনো জায়গায় গিয়ে কাজ করতে হচ্ছে, সুতরাং আমার নামটা হস করে চলে গেল। ফলে এই জায়গাটা নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোকে অনেক বেশি আজকে কথা বলতে হবে স্থানান্তরিতের বিষয়টা নিয়ে। আমি ধরে নিচ্ছি এটা নিয়ে বিজেপি কোনো কথা বলবে না, কারণ তাদের কাছে এরকম একটা ব্যাপার তৈরি হয়ে গেছে। আবার তারাও এবার বিজেপি হেল্পলেস করার কথা বলছে, কারণ এসআইআরটাই সম্পূর্ণ বাতিল হওয়া দরকার। যারা একটা খারাপ জিনিসের আবার ভালো বিষয় হয় নাকি? ভয়ঙ্করভাবে একটা যদি খারাপ জিনিস হয় তার ভালো বিষয় হয় নাকি? তারা বলছে যে এবার তারাও নাকি হেল্প ডেস্ক করবে, তাহলে এসআইআর বিষয়টাই বাতিল হয়ে গেলে তো হেল্প ডেস্কের বিষয়টা আসে না। আপনি তখন হাসপাতালে ভর্তি হন যখন আপনি অসুস্থ, কিন্তু আপনি অসুস্থই নন, তাহলে হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টা আসবে না। সুতরাং এসআইআর প্রক্রিয়াটাকেই সম্পূর্ণভাবে বাতিল করা উচিত, এবং এই এসআইআর প্রক্রিয়াটাকে বাতিল করলেও ভোটার তালিকা থেকে দুধ এবং মিছরিকে বাতিল করার কিন্তু অনেক পদ্ধতি ছিল। এখন কে